হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। আওয়াজ বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনতার আওয়াজ অনুষ্ঠানে। আমরা আজকের দিনের বিশেষ বিশেষ সংবাদগুলো দেখে নেওয়ার চেষ্টা করব। আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন বৈধ হবে না, ওবায়দুল কাদের। ভাড়া করা বিদেশি সরকারের রাজনীতি আর চলবে না, ইশরাক হোসেন। প্রধান উপদেষ্টার সাথে দেখা করার অনুরোধ টিউলিপ সিদ্দিকীর। ঈদের জামাত শেষে দালালদের কথা শুনতে মানা করলেন প্রধান উপদেষ্টাকে। দেশে কোটিপতি কমেছে 719 জন, দৈনিক ইত্তেফাক। ভুল সংবাদ পরিবেশন করলে ব্যবস্থা নেবে সরকার, প্রধান উপদেষ্টার প্রেস উইং। আগামী বছর এপ্রিলের প্রথম দিকে নির্বাচন, প্রধান উপদেষ্টা। স্বস্তিতে সম্পন্ন হয়েছে ঈদযাত্রা ও হজ ফ্লাইট। আমরা সংবাদগুলোর বিস্তারিত জেনে নেব। আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের কোনো গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। দেশের 45% বেশি মানুষ আওয়ামী লীগকে পছন্দ করে। এমন এই বিশাল জনগোষ্ঠীকে উপেক্ষা করে কোনো নির্বাচন হতে পারে না, ওবায়দুল কাদের। আনন্দবাজার পত্রিকার একটি সাক্ষাৎকারে তিনি এই মন্তব্যটি করেছেন এবং তার সেই সাক্ষাৎকারে তিনি আরও মন্তব্য করেছেন, আওয়ামী লীগ ক্ষমা চাইবে কি, যা তার কৃতকর্মের জন্য ক্ষমা চাওয়া এবং নির্বাচন করা না করা সেটা নির্ভর করবে তাদের দেশে ফিরে আসার উপর। তারা যদি দেশে ফিরে আসেন তখন তারা পরে চিন্তা করবেন যে কিভাবে দল পরিচালিত হবে এবং তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চাইবেন কিনা, তারা কিভাবে দলকে সামনে এগিয়ে নিয়ে যাবেন, এমন একটি সাক্ষাৎকার তিনি দিয়েছেন আনন্দবাজার পত্রিকাকে। তো আমরা যদি খেয়াল করি, তিনি এখানে বলেছেন দেশের 45% বেশি মানুষ আওয়ামী লীগকে পছন্দ করে। এটা আসলে একটা হাস্যকর মন্তব্য বলে আমরা মনে করছি, কারণ একটা দেশের যদি 45% মানুষ একটা রাজনৈতিক দলকে পছন্দ করে, তাহলে সেই রাজনৈতিক দলের এইভাবে ভরাডুবি, পালিয়ে যাওয়া কিংবা এভাবে পরাজিত হয়ে অন্য একটা শক্তির কাছে ক্ষমতা ছেড়ে দিয়ে পালিয়ে যাওয়াটা আসলেই এই মন্তব্যের সাথে বা এই দাবির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, সম্পূর্ণ বিরোধিতা করে। ভাড়া করা বিদেশি সরকারের রাজনীতি আর চলবে না, ঈদের নামাজ শেষে হুঁশিয়ারি ইশরাক হোসেনের। BD24 একটি রিপোর্ট প্রকাশ করেছেন, যেখানে বলেছেন বিএনপির চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ও ঢাকার সাবেক মেয়র প্রার্থী ইশরাক হোসেন বলছেন, ভাড়া করা বিদেশি সরকারের রাজনীতি আর এই দেশে চলবে না। ঈদুল আজহার দিন শনিবার জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করার পর সাংবাদিকের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, আমি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছি, এই একটি কারণেই আমার উপর আক্রমণ হচ্ছে। এর সঙ্গে আরও গভীর যোগসূত্র রয়েছে। অভ্যুত্থানের পর 5 আগস্ট বিএনপি যে মহাসমাবেশ করেছিল, সেখানে পরিষ্কার বলা হয়েছিল 3 মাসের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া সম্ভব। অতীতেও এর নজির আমরা দেখেছি। তিনি আসলে ইশরাক হোসেনকে নিয়ে আসলে কথা বলতে আমার বিবেকে বাধে। কেন বাধে? আসলে এই মানুষটাকে আসলে তার যেই নির্বাচনী এলাকা, সেই নির্বাচনী এলাকার মানুষ অনেক পছন্দ করতো এবং সারা বাংলাদেশে তার খুব ভালো একটা ফ্যান বেস ছিল, ফলোয়ার ছিল, যারা তাকে খুব একজন বলিষ্ঠ নেতা হিসাবে জানতেন। কিন্তু বিগত মাসখানেক বা একটু বেশি, 1-1.5 মাসের যে কার্যকলাপ, তার যে সকল বক্তব্য বারবার সামনে আসছে, তিনি তার আরও একটি বক্তব্যে বলেছেন যে আমি তার মেয়র প্রার্থীর বৈধতা চেয়ে তিনি জাতীয় ভিলেন হিসেবে পরিচিত হয়েছেন, ভিলেন হিসেবে প্রকাশ পেয়েছে তার পরিচয়টা। এবং তিনি তার আরও একটি বক্তব্যে বলেছেন যে ফেসবুক কিংবা সোশ্যাল মিডিয়াতে নির্বাচন চাইলেই মানুষ গালাগালি শুরু করে, গালাগালি দেয়, এমন কিছু বক্তব্য তার আছে। আর বর্তমান সরকারকে নিয়ে, বর্তমান উপদেষ্টা পরিষদের বিশেষ কিছু উপদেষ্টা নিয়ে তিনি বারবার একটার পর একটা বিস্ফোরক মন্তব্য করে যাচ্ছেন, যাতে করে তিনি আসলেই জাতির কাছে ভিলেন হিসেবে পরিচিতি পাচ্ছেন এবং তার যেই জনপ্রিয়তা সেটা একেবারেই ভাটার দিকে। আমি যদি ভুল না করে থাকি তাহলে সেটা একেবারেই তলানিতে। এদিকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে যতটুকু জেনেছি, এই আগামী 9 তারিখ আমাদের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা তিনি লন্ডন সফরে যাবেন। লন্ডন সফরে যাওয়ার তার এই সফরকে ঘিরে আমরা অনেক
জল্পনা কল্পনা শুনতে পাচ্ছি। এরই মধ্যে একটি বোমা ফাটালেন আমাদের সবার পরিচিত মুখ পিনাকি ভট্টাচার্য। তিনি দ্য গার্ডিয়ান্সের একটি রিপোর্ট সামনে এনে বলেছেন, প্রকাশ করেছেন যে পিনাকি ভট্টাচার্য তার পোস্টটিতে উল্লেখ করেন সোহরাওয়ার্দীর বডিগার্ডের নাতনি প্রফেসর ইউনূসের সাক্ষাৎ চেয়েছেন লন্ডনে। লিগাররা সারাদিন প্রফেসর ইউনূসকে গালাগালি করে, আর তাদের ভবিষ্যৎ ওরফে চিপায় পড়ে যাওয়া ব্রিটিশ রাজনীতিবিদ এখন ওনার পেছনে পেছনে ঘুরছে। আওয়ামী লীগের একমাত্র ভবিষ্যৎ হচ্ছে অল ফ্রন্টে জয় বাংলা হয়ে যাওয়া, আর এর বাইরে তাদের জন্য আপাতত আর কোনো সমাধান নেই। তবে টিউলিপ সবার সামনে অনেয়ারে তার খালার হয়ে প্রফেসর ইউনূসের পায়ে ধরে মাফ চাইতে পারে। এটা করলে বাংলাদেশের নতুন একটি দিবস পাওয়া যাবে। তিনি উপহাস করে বলেছেন, 2013 সালের 5ই মে হাসিনার গুন্ডারা নিরীহ মাদ্রাসা ছাত্রদের পিটিয়ে উল্লাস করে বলেছিলেন ওই দিন কান ধরা দিবস। তবে ভয় নেই, আমরা ওদের সাথে মিলিয়ে জাতীয় পা ধরা দিবস করব না। তবে টিউলিপ যদি অনেয়ারে এমন কাজ করে, তাইলে দিনটিকে আন্তর্জাতিক মাইনকাচিপা দিবস ঘোষণা করা যেতে পারে। অন্তত তাদের মতো জালিম হইলাম না আমরা, তাদের স্ট্যান্ডার্ড ঠিকঠাক থাকলো। তিনি আমাদের পিনাকি ভট্টাচার্য তিনি তার পোস্টটিতে বলতে চেয়েছেন যে আমরা যদি ভুল না করে থাকি, তাহলে 2013 সালে 5ই মে শাপলা চত্বরে যে হত্যাকাণ্ডটি হয়েছিল, তখনকার সময় মাদ্রাসার ছাত্রদেরকে অনেক মাদ্রাসা ছাত্র সেদিন হত্যাকাণ্ডের শিকার হয়েছিল এবং অনেককে মারধর করা হয়েছিল এবং তাদেরকে কান ধরে উঠবোস করানো হয়েছিল। সেটাকে তারা কান ধরা দিবস বলে একটা উপহাস করতেন। তো তিনিও এখানে একটা উপহাস করছেন যে এটাকে আমরা পা ধরা দিবস না বলে মাইনকাচিপা দিবস বলে উদযাপন করতে পারি। এই পোস্টটিতে আরও একটি জিনিস ক্লিয়ার হয়ে যায়। আমরা যদি সোশ্যাল মিডিয়ার দিকে নজর দিই, তাহলে দেখব যে আওয়ামী লীগের যে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যারা মাঠ পর্যায়ে আওয়ামী লীগের জন্য কাজ করে যাচ্ছেন, এখনও যারা আওয়ামী লীগকে পছন্দ করেন, তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে হুঙ্কার দিয়ে যাচ্ছেন, বিভিন্ন সময় বিভিন্নভাবে মানে কালকেই দেশে আসতেছেন, ভয়ঙ্কর রূপে দেশে ফিরবেন, যখন এ ধরনের হুঙ্কার তারা তুলে যাচ্ছেন একটার পর একটা। এই পরিস্থিতিতে এসে যখন বিগত কিছুদিন আগে আমরা সবাই জানি তাদের সম্ভবত একমাত্র কর্ণধার, বর্তমান সময়ে ভবিষ্যৎ কর্ণধার সজীব ওয়াজেদ জয়, যিনি তার আমেরিকান নাগরিকত্ব নিয়েছেন, সেই সংবাদটি সোশ্যাল মিডিয়া গণমাধ্যমে এসেছে। এবং আজকের দিনে এই টিউলিপ সিদ্দিক, তিনি একজন ব্রিটিশ রাজনীতিবিদ, আর তার মতো একটা ব্যক্তি শুধু আওয়ামী লীগের না, লন্ডনের মতো জায়গায় যিনি রাজনীতি করেন, তার মতো একজন ব্যক্তিত্ব যদি ডক্টর ইউনূসের সাক্ষাৎকার চেয়ে অনুরোধ করে, তাহলে এই বিষয়টা কত দূর পর্যন্ত চিন্তা করা যায়। তাদের এই হম্বিতম্বিগুলো আসলে বন্ধ করা উচিত বলে আমরা মনে করি। এদিকে আমার দেশ প্রকাশ করছে, মানুষ ঈদের দিনেও বর্তমান সরকারের প্রধান যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে ঈদগাহে নামাজ পরবর্তী সময়ে যখন মানুষের সাথে তিনি কুশল বিনিময় করেন, তখনকার সময়ে সেই সাধারণ জনতার মুখ থেকে কিছু শব্দ ভেসে এসেছে যে দালালদের কথা শুনবেন না, 5 বছর পরে নির্বাচন, আপনি 5 বছর থাকুন স্যার, আপনি 5 বছর থাকুন। এই বিষয়টিকে আমার দেশ প্রকাশ করেছে, মানুষ এখন সচেতন বলেই ঈদের জামাতেও নির্বাচন চাওয়া দলের নেতাকর্মীদেরকে দালাল বলে। দালালদের ভবিষ্যৎ রাজনীতি বাংলাদেশে অন্ধকার। 1% রাজনৈতিক নেতাকর্মী এদেশের 99% মানুষের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে, এমন একটা রিপোর্ট প্রকাশ করেছে আমার দেশ। এই বিষয়টি কোট করে আমাদের পরিচিত মুখ পিনাকি ভট্টাচার্য তিনিও তার ফেসবুকে একটি পোস্ট করেছেন, আজ ঈদের দিনে নামাজে জাতীয় ঈদগাহে প্রফেসর ইউনূসের প্রতি একজন মুসল্লি অভিব্যক্তি, দালালদের কথা শুনবেন না স্যার, দালালদের কথা শুনবেন না। বহু বছর পর বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধানের প্রতি এমন বাঁধ ভাঙা উচ্ছ্বাস দেখলাম। এর আগে রোজ ঈদও এমন স্বতঃস্ফূর্ততা দেখছিলাম না আমরা। অনেকেই হতাশা প্রকাশ করে বলেন দেশের মানুষ সচেতন না, রাজনীতি বোঝে না, কিন্তু জুলাই আমাদের মনোজগৎকে বিরাট পরিবর্তন এনেছে। সামনের দিনগুলোতে একটি আরও স্পষ্ট হবে। দৈনিক ইত্তেফাক একটি রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে দেশে কোটিপতির সংখ্যা কমেছে 719 জন। এটার ভিতরে সংবাদ পড়লাম না, এটার যদি আমরা বিচার বিশ্লেষণ করি, তাহলে তারা একটা পরিসংখ্যান করে দেখেছেন, যেখানে বাংলাদেশে বিগত দিনে যত কোটিপতি ছিল তার থেকে 719 জন
কমেছে। তো 719 জন যদি আমরা দেখি, বিগত সরকারের আমলে যারা আমলা, বিভিন্ন রাজনৈতিক দলের তাদের অঙ্গ সংগঠন এবং তাদের শুভাকাঙ্ক্ষী যে সকল রাজনৈতিক দল ছিল, ছোট বড় অনেক দল ছিল, তাদের মধ্য থেকেই যারা পালিয়ে বেড়াচ্ছে, যারা পালিয়ে গেছে, তাদের মধ্য থেকে হয়তো 719 জন, আরও বেশি হতে পারে হয়তো মাঠ পর্যায়ে যদি গণনা করে। তো ওই দিক থেকে গণনা করলে আসলে সংখ্যাটা খুব কম বলে মনে হচ্ছে আমার। কালবেলার একটি রিপোর্ট বলছে, ভুল সংবাদ প্রকাশ করলে ব্যবস্থা নেবে সরকার। বাংলাদেশের সরকারের প্রেস উইং ভুল সংবাদ পরিবেশন করলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং সচিব আবুল কালাম আজাদ মজুমদার। বুধবার 4 জুন দুপুরে রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। উপপ্রেস সচিব বলেন, যারা এখন থেকে মিথ্যা, ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করেন যা সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে পারে, তাদের বিরুদ্ধে সরকার প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করবে। তথ্য প্রকাশে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হচ্ছে। আমরা বিগত দিনে খেয়াল করছি, অল্প কিছুদিন আগেও কিছু নিউজ যেগুলোকে খুব ভুলভাবে প্রকাশ করা হয়েছিল, খুব বিশ্রীভাবে প্রদর্শন করা হয়েছিল। পত্রিকায় ভুল খবর প্রকাশ করে মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা, মানুষের মধ্যে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা বা কোনো রাজনৈতিক দল বা কোনো ব্যক্তিত্বের চরিত্র হরণ করাটা আসলে সাংবাদিকতার কোন আওতায় পড়ে সেটা আসলে আমারও বোধগম্য নয়। তো আমরা আশা করব যারা সাংবাদিক, যারা সংবাদ সংগ্রহ করেন, তারা সংবাদ সংগ্রহ করে সেটার সুস্পষ্ট সোর্স এবং সুস্পষ্ট প্রমাণ ছাড়া আপনারা সংবাদ প্রকাশ করা থেকে বিরত থাকবেন বলেই আমরা আশা করতে পারি। আগামী বছর এপ্রিলের প্রথমার্ধে কোনো একটা দিন নির্বাচন হতে পারে এমন একটি ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছেন, 40 মিনিটের একটি ভাষণ। সেই ভাষণে অনেক কিছুর মধ্যে সবচেয়ে বেশি যেটা হাইলাইট হয়েছে সেই বিষয়টা হলো এই নির্বাচনের ডেট ঘোষণা। এই নির্বাচনের ডেট ঘোষণা নিয়ে বিএনপি বরাবরই বিরোধিতা করে যাচ্ছে। তারা বলছেন ডিসেম্বর জানুয়ারির মধ্যে করার জন্য, কিন্তু প্রধান উপদেষ্টা যে ডেট ঘোষণা, তারিখ ঘোষণা করেছেন সেটা হলো এপ্রিলের প্রথমার্ধে। আমরা যদি খেয়াল করি, তারা বিভিন্ন অজুহাত দেখাচ্ছে। এপ্রিলের প্রথমার্ধে দিলে মার্চে সম্ভবত আগামী 26 ফেব্রুয়ারি মার্চের মধ্যে রমজান থাকবে, তো সেই সময় প্রচারণায় ব্যাঘাত ঘটতে পারে এবং প্রাকৃতিক পরিবেশ খারাপ থাকার একটা সম্ভাবনা আছে, সেটাও তারা সামনে এনেছেন। এবং আরও একটা বিষয় তারা সামনে এনেছেন, বড় বড় জাতীয় পরীক্ষাগুলো যেমন এসএসসি, এইচএসসি এমন পরীক্ষাগুলো হয়তো এই সময়টাতে পড়তে পারে, এমন একটা ন্যারেটিভ তারা সামনে এনেছেন। তবে প্রধান উপদেষ্টা হয়তো তিনি চিন্তা করে বলেছেন, ঘোষণা দিয়েছেন। আমরা লক্ষ্য রাখি যে এই ডেট পরিবর্তন হয় কিনা, আগে পিছিয়ে হয় কিনা, হয়তো বা হতেও পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।